নমস্কার। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি তথাকথিত কাহিনী। হঠাৎ তথাগত তার কথা এনে পারল। জানো মামা কাকা, আমাদের পাড়ায় কি কাণ্ডটাই না হয়েছে। না, জানিনি, তবে জানতে প্রস্তুত। তার কাণ্ড শোনার জন্য আমার কান খাড়া হয়। স্বভাবতই এই পুজোর মুখটায় শারদীয় সংখ্যা ইত্যাদির জন্য আমার গল্পের চাহিদা একটু ছিলই। তো জানো মামা কাকা, তুই একটা ঠিক কর, একটাই বল। গোড়াতেই আমি বাধা দিই, হয় কাকা বল, নয় মামা। যুগপৎ দুই সম্বোধনে আমার কিরকম সব গুলিয়ে যায়। নিজেকে কেমন ভাস্কো দা গামা মনে হতে থাকে। গা বমি বমি করে, মাথা ধরে যায়, বাথরুম পায়, আর পার করতে থাকে সারা গা। আচ্ছা আচ্ছা, তাই হবে, আমাকে আশ্বাস দিয়ে সে শুরু করে। আসলে মুখ ফসকে বেরিয়ে যায়, কি করব, বহুদিনের অভ্যেস তো। ওই মামা কাকা, শোনো তো এখন। তথাগত ওরফে বিল্টু ওরফে শ্রীমান তথাগত চক্রবর্তীর মায়ের দিক থেকে আমি মামা, আর বাবার সম্পর্ক ধরলে আমি নাকি কাকা। তো আমাদের পারিবারিক সম্বন্ধগুলো ভারী গোলমেলে। এতদিনের রহস্যে আমি ভেদ করতে পারিনি। কেননা ওর মামা না হয় আমি হলাম, কিন্তু ভাইফোঁটার ফিষ্টি আর মিষ্টি পায়েসের কথা ভেবে অনায়াসেই সেটা হওয়া যায়। ওর বাবার চেয়ে 20 বছরের বড় হয়েও আমি যে কি করে ওর কাকা হলাম, সেটা আমার বিশ্বাস করতে একটু কষ্টই হয়। বলেও ছিলাম ওকে একবার, দেখো কাকা নয়, আমি হয়তো তোমার জ্যাঠাই হব। তাতে সে এত উল্টো পাল্টা কথা আনলো যে তার কোনো মানেই হয় না। মর্মটাই যে জ্যাঠা শুনতে ভারী খারাপ, পাঁঠার মতো নাকি প্রায়, আর সেই কারণেই আমার সঙ্গে জ্যাঠামো করতে অনীহা। তবে আমার ধারণা হয়তো তা নয়। এক আকাশে যেমন দুই সূর্য একসাথে বিরাজ করতে পারে না, তেমনি এক বাড়িতে দুই জ্যাঠার রাজত্ব কেমন যেন একটু বাড়াবাড়ি মনে হয়। তবে নিজেকে সে জ্যাঠা বলে মনে করে কিনা তা আমি জানিনি। এরপর তথাগত যে গল্পটা ফাঁদল, তার কথার একটি বর্ণ বাদ না দিয়ে আমার এই যথাযথ বর্ণনা, আর আমার ভাইপোর প্ররোচনায় আর এক ভাগ্নি কুমারী মিন্টু চক্রবর্তীর চিত্র রচনায় অধম এই শিবরাম চক্রবর্তীর কাহিনী রচনা। জানো মামু কাকু, পাড়ার সেলুনে বসে তো সেদিন চুল ছাড়ছিলুম। কানের কাছে ফটিকদা তার কাঁচিটা কেঁচ কেঁচ করে চালিয়েই যাচ্ছে। পাশের চেয়ারে আনন্দবাজার পাঠরত পাড়ার সব রকমের কচকচিতে মাথা গলাতে ওস্তাদ হরেকেষ্ট বাবু বলে উঠলেন, কি হে বিল্টু, পাড়ার খবরটা ওর কি? কি আর খবর কাকা, পাড়ায় তো পুলিশ ঘুরছে। কেন? হরেকৃষ্ণ বাবুর চোখা জিজ্ঞাসায় সেলুনের আর সব খদ্দেরের ভুরুর ডগায় প্রশ্নচিহ্ন, মানে নোট অফ ইন্টারোগেশন। এই, তোকে অনুবাদ করতে বলেছি? আমি কই, ওই প্রশ্ন চিহ্নই যথেষ্ট। কেন সেই ছোড়াগুলো কি পাড়ায় ফের ফিরে এসেছে? হরে কৃষ্ণ বাবুর প্রশ্নবাণে ওপাশ থেকে আর একজনের জিজ্ঞাসা, এই কোন ছোড়ারা? কারা আবার? আমার হয় হরেকৃষ্ণ বাবুই জবাব দিল, সেই যারা কই মাছের মতো যুগ যুগ ধরে জিওচ্ছে সবাইকে। এদিকে আমরা মরতে বসেছি যাদের পাল্লায়, পড়াশুনো নেই যাদের কস্মিন কালে, অলিতে গলিতে পেলেই যারা ছোড়াছুরি বসায় আর ওই গোলাগুলি চালিয়ে দেয়, তারাই বসাই। হ্যাঁ বিল্টু, তাহলে শুরু হবে নাকি আবার? হবে কি কাকা, হয়েই গেছে। বলতে না বলতেই হয়ে গেল। সত্যি সেলুনে বসেই শুনতে পেলাম সবাই বলছে, বাঁচাও বাঁচাও। বিদিকিচ্ছিরি আওয়াজ এলো চারদিক থেকে। ফটিকের ভাই মানিক ওদিকে এতক্ষণ ধরে কমলাক্ষর চুলগুলো বাগাবার তালে ছিল, কিন্তু যতই সে লক্ষ্য রাখুক কিছুতেই পেরে উঠছিল না।
কমলের শরীরটা যেমন তেল চুকচুকে, তার তেল তেলে চুলগুলো তেমন তেল চুকচুকে। যতই মানিক তার চুলচেরা বিচার করতে চাইছে অথবা বিচার করে চুল ছিঁড়তে চাচ্ছে, কমলাক্ষর চুল সে কাজ কাঁচিয়ে দিচ্ছে, বারবার পিছলে যাচ্ছে। রাস্তার আর্তনাদটা শুনেই না খাড়া হয়ে উঠছে কমলাক্ষর চুল। মানিক এ দাওটা ফসকাতে দেয়নি, ঘ্যাঁচ করে চালিয়ে দিয়েছে তার কাঁচি। ফস করে নামিয়ে এনেছে গুচ্ছের চুল। এক চুল মিথ্যে নয়। হাতে নাতে দেখে মানিক মন্তব্য করল। তারপর সেই খাঁড়াইয়ের মাথায় ঘ্যাঁচাং ঘ্যাঁচ চালিয়ে 1 মিনিটেই তার চুল ছাঁটা খতম। আর অমনি না একটা লোক বাঁচাও বাঁচাও ডাক ছাড়তে ছাড়তে ঝড়ের বেগে সেলুনের মধ্যে এসে পড়ল, এবং তার পিছু পিছু মারো মারো বলে আরো কয়েকজন। দেখে শুনে তো সবাই আমরা হতভম্ব। মারমার রবে যারা এসে ঢুকলো, তাদের হাতে মারাত্মক কিছু না থাকলেও তাদের মার উঠতেটাই ভয় খাবার মতো। বেটা পকেট মার, দাঁড়াও দাঁড়াও, উপযুক্ত শিক্ষা দিচ্ছি তোমায়, শোধ তুলছি বেটা। বলে না, তারা তার পকেটের প্রতি কোনো প্রতিশোধ না নিয়ে পিঠের ওপর নিজেদের চোট ঝাড়তে লাগলো। আর তারপর আষ্টে পিষ্টে চার ধরেই আমি উঠে গিয়ে লোকটাকে বাঁচাবার চেষ্টা করলো। কাহাতক মারবেন মশাই, মেরে মেরে নিজেদের হাত ব্যথা করছেন কেবল, মেরে ধরে এদের কখনো শোধরানো যায় নাকি? আরে হাতের সুখ তো করা যায়, জবাব দিল তাদের একজন। তার চেয়ে পুলিশের হাতে ছেড়ে দিন, যা করবার তারাই করবে, উপযুক্ত শিক্ষা তো তারাই দিতে পারে। তারপর আরো যোগ করা আমার, কঘা দেবেন আপনারা? জানেন তো পুলিশের ছুলেই 18 ঘা। আমি ভেটো দিই ওর কথায়, যা বলেছিস। পুলিশের মতো ঘাতক আর হয় না। ঘা কতক দিয়েই তারা শুরু করে, তারপর কোথায় যে নিয়ে যায় কেউ জানে না। যার কর্ম তারই সাজে বলে না কাকা, সে বলে তারাই পারে, তাদের হাতেই ছেড়ে দেওয়া ভালো। যা বলেছিস, আমারও তার কথায় সায়। 1 হাড়ি সন্দেশ, তাই মারতেই অস্থির কাণ্ড, হাত মুখ 2 বেথিয়ে যায় ভাই। আপাদ মস্তক কহিল, ও তারপর কি হলো শুনি? তারপর তো তাদের খপ্পর থেকে বাঁচিয়ে লোকটাকে থানায় গিয়ে জমা করে দিলুম। আমাদের পাড়ার পসারহীন উকিল সুধাকান্ত সরকেল দাড়ি কামাচ্ছিলেন সেলুনে, তিনি আমাদের সঙ্গে গেলেন। তো সুধাকান্ত বাবুর পথে যেতে যেতে সান্ত্বনা দিলেন লোকটাকে, কিচ্ছু ভেবো না তুমি, তোমাকে আমি প্রথম দিনেই খালাস করে আনবো, কিচ্ছু ভেবো না। এই কত দিতে হবে সেজন্য আপনাকে? লোকটি জানতে চায়। বেশি না, 100 খানেক, ওই টাকাটা দিলেই হবে। খালাস হওয়ার পরেই তুমি দিও, কেমন? খালাস তোমায় করবই আমি নির্ঘাত, একেবারে বেকসুর। সরকেলবাবু তার প্রথম কেস হাতে পেয়ে নিজের খেল দেখাতে বদ্ধপরিকর। তারপর যথা সময় পকেটমারের মামলা উঠল আদালতে, প্রমাণাভাবে সহজেই সে ছাড়া পেয়ে গেল। সুধাকান্ত বাবু প্রথম মামলা জিতে তার আসামির মতোই আত্মহারা। তখনই তিনি ফ্রিজ আর আইসক্রিম খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। লোকটা তাকে 100 টাকার নোটখানা দিতেই না তার মুখের মোট 32টাই বার করে বসেছেন। বলেছিলুম না তোমাকে জেতাবো আলবাত, জেতালুম কিনা দেখলে তো। এরপর ফের যখনই এইসব হাঙ্গামা হুচুতে পড়বে, পকেটমারি কি রাহাজানি কি ফেরেববাজি যাই হোক না, ফের চলে এসো চলে এসো সোজা আমার কাছেই। আবার ধরা পড়লে আমার কাজ ছাড়া অন্য উকিলকে ধরাধরি করতে যেও না কিন্তু। আর ওই কি উকিল বাবু, আসতেই হবে, না এসে যাব কোথায়? এই বলে সে চলে গেল হাসতে হাসতেই। সুধাকান্ত বাবু নোটখানা পকেটে পুরে হাসি মুখে বাড়ি ফিরে এলেন। আস্তে আস্তেই আরো কত স্বপ্ন তার চোখের ওপর ভাসতে লাগলো। সন্দেশ, জিভে গজা, মিহিদানা, ডালপুরি, আলু কাবলি, আহ কত কি!
বাড়ি ফিরে সামলা খুলে হাওয়া কাগাতে লাগলেন। তার নগদ দক্ষিণা ওই পকেট থেকে বার করতে গিয়ে দেখেন, কোথায় নোট? পকেট তো বিলকুল ফাঁকা। যাওয়ার কালে সেই পকেট মারি সেটা হাতিয়ে নিয়ে হাওয়া। নমস্কার।